টাকা পয়সা নিয়ে আমরা যখন ভাবি তখন সাধারণত কত জমালাম বা কত খরচ করলাম সেই হিসাবটাই করি, কিন্তু এর গভীরে এমন এক দর্শন লুকিয়ে আছে যা আমাদের ভবিষ্যৎকে নীরবে গড়ে দেয়। চলুন আজ সেই অদৃশ্য শিকড়েরই সন্ধান করা যাক। তো এই যে প্রশ্নটা, এখান থেকেই আসলে আমাদের ভাবনাটা শুরু হচ্ছে। উত্তরটা কিন্তু কোনো সংখ্যার মধ্যে নেই, বরং এটা লুকিয়ে আছে অর্থের পিছনের মনোবিজ্ঞান আর সেটাকে ব্যবস্থাপনার কৌশলের মধ্যে। একটা সময় ছিল যখন আমাদের বাবা দাদাদের কাছে আর্থিক নিরাপত্তার মানে ছিল খুব সহজ, একটা ভালো মুনকুম চাকরি আর ব্যাংক অ্যাকাউন্টে কিছু জমানো টাকা। নিরাপত্তা আর স্থায়িত্ব এই দুটোই ছিল মূল কথা, যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো এই চাকরি নির্ভর মানসিকতা কিন্তু আমাদের সবসময়ের ইতিহাস না। একটা সময় ছিল যখন বাঙালি উদ্যোক্তারা সারা বিশ্বে নিজেদের ব্যবসার ছাপ রেখেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে সেই উদ্যোগী মনোভাবটা যেন চাকরি খোঁজার ভিড়ে হারিয়ে গেছে, আর এতে আমাদের সম্পদ তৈরির সম্ভাবনাও সীমিত হয়ে পড়েছে। এখন আমরা এমন একটা বিষয়ের দিকে নজর দেব যা এই চিরাচরিত সঞ্চয়ের ধারণাকে ভেতর থেকে একেবারে দুর্বল করে দিচ্ছে। এটা এমন এক শত্রু যাকে খালি চোখে দেখাই যায় না। ব্যাপারটা একটু ভাবুন তো, আপনার জমানো 100 টাকা 1 বছর পর কি আর 100 টাকার সমান ক্ষমতা রাখে? রাখে না, কারণ একটা অদৃশ্য শক্তি প্রতিনিয়ত এর কেনার ক্ষমতা একটু একটু করে কেড়ে নিচ্ছে, আর এই পুরো প্রক্রিয়াটা ঘটছে আমাদের অজান্তেই। সাম্প্রতিক একটা হিসাব বলছে বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার ছিল প্রায় 11.66%। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে আমাদের জমানো টাকার উপর একটা নীরব আক্রমণ। একে অদৃশ্য কর বললে একদমই ভুল হবে না। কেন? কারণ সরকার যেমন সরাসরি কর নেয়, এটা সেভাবে নেয় না, কিন্তু এর প্রভাবটা ঠিক একই রকম। আপনার সঞ্চয়ের আসল মূল্য ধীরে ধীরে কমতে থাকে, ঠিক যেমন কর দেওয়ার পর আয় কমে যায়। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল, তাহলে এর সমাধানটা কি? মজার ব্যাপার হলো সমাধানটা কোনো জটিল বিনিয়োগ কৌশলের মধ্যে নেই। এর শুরুটা হয় একদম ব্যক্তিগত জায়গা থেকে, আর সেটা হলো আর্থিক শৃঙ্খলা। এই যে 50/30/20 মডেলটা, এটা কিন্তু শুধু একটা হিসাব না, এটা আসলে একটা জীবন দর্শন। মানে কিভাবে বর্তমানকে উপভোগ করে ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তি করা যায়, তার একটা দারুণ ফর্মুলা। আপনার আয়ের অর্ধেক যাবে দরকারি প্রয়োজনে, 30% নিজের ইচ্ছা পূরণে, আর বাকি 20% ভবিষ্যতের জন্য জমবে। বিশেষ করে 30 থেকে 40 বছর বয়স, এই দশকটাকে বলা হয় সম্পদ জমানোর সোনালী সময়। কারণটা খুব সহজ, এই সময় সাধারণত মানুষের আয় করার ক্ষমতা তুঙ্গে থাকে, আর দীর্ঘমেয়াদী বিনিয়োগের সবচেয়ে বড় সুবিধাটা এখান থেকেই পাওয়া শুরু হয়। এই যে একটা জটিল সূত্র দেখছেন, দেখতে একটু ভয় লাগতে পারে, কিন্তু এর আসল জাদুটা কোথায় জানেন? সুদের হার বা আরে নয়, আসল শক্তিটা লুকিয়ে আছে এর মধ্যে, মানে সময়। আপনার বিনিয়োগ যত বেশি সময় ধরে টিকে থাকবে, চক্রবৃদ্ধি মুনাফার জাদুকরী প্রভাবও ঠিক ততটাই বাড়বে। তো টাকা জমানো তো হলো, কিন্তু শুধু জমিয়ে রাখলেই তো হবে না। এখন জানতে হবে এই টাকাকে কাজে লাগানোর বিভিন্ন পথ কি কি আছে, যা আমাদের মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা সুরক্ষা দিতে পারে। সঞ্চয়পত্র, হ্যাঁ, এটা একটা নিরাপদ আশ্রয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভাবুন তো, মুদ্রাস্ফীতির স্রোত যদি খুব বেড়ে যায়, তখন এই নিরাপদ নৌকাটাও কিন্তু আপনাকে পিছিয়ে পড়া থেকে সবসময় বাঁচাতে পারে না। এর নির্দিষ্ট আয় প্রায় বাড়তে থাকা জিনিসপত্রের দামের সাথে পাল্লা দিতে পারে না। সোনা, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ, কিন্তু অলংকার হিসেবে যখন এটা সিন্ধুকে পড়ে থাকে, তখন এটা একটা অলস সম্পদ, কোনো আয় করে না। কিন্তু ওই একই সোনা যখন বার বা কয়েন হিসেবে বিনিয়োগ করা হয়, তখন এটা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা দারুণ কৌশলগত অস্ত্র হয়ে ওঠে। শেয়ার বাজার নামটা শুনলেই অনেকে ভাবেন এটা একটা জুয়া, একটা ভাগ্য পরীক্ষা। কিন্তু আসলে কি তাই? এর পেছনের দর্শনটা কিন্তু একদম অন্যরকম। এটা হলো দেশের সেরা ব্যবসাগুলোর মালিকানার অংশীদার হওয়ার একটা সুযোগ। এটা কোনো ফটকা খেলা নয়, বরং ভালো কোম্পানির অগ্রযাত্রার অংশীদার হওয়া। জমি বা ফ্ল্যাট কেনা, এটা আমাদের অনেকেরই জীবনের একটা বড় স্বপ্ন, কিন্তু এই স্বপ্নের সাথেই জড়িয়ে আছে কিছু কঠিন বাস্তবতা। এটা একটা ইললিকুইড বা অসচ্ছল সম্পদ, মানে চাইলেই হুট করে বেচে নগদ টাকা পাওয়া যায় না, আর নামজারির মতো আইনি প্রক্রিয়াগুলো ঠিকঠাক না করলে তো মালিকানাই ঝুঁকির মুখে পড়ে যেতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সম্পদ কিভাবে গড়া যায় তা নিয়ে কথা বললাম, কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা এখনো বাকি, আর সেটা হলো এই গড়া সম্পদকে রক্ষা করা এবং এর সফল হস্তান্তর নিশ্চিত করা। একটু ভেবে দেখুন তো, আপনার অনুপস্থিতিতে
এই যে এত কষ্ট করে সম্পদ তৈরি করলেন সেটার কি হবে? এই প্রশ্নটা যে কোনো আর্থিক পরিকল্পনার একেবারে কেন্দ্রে থাকা উচিত। এই প্রশ্নটা এত জরুরি কারণ সম্পদ তৈরি করা যতটা কঠিন, তাকে সুরক্ষিত রেখে পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটা তার চেয়েও অনেক বড় একটা চ্যালেঞ্জ। সঠিক পরিকল্পনার অভাবে অনেক কষ্টে গড়া সম্পদও কিন্তু আইনি জটিলতায় হারিয়ে যেতে পারে। এর সমাধান কিন্তু আছে, আর সেটা হলো একটা ওয়েল বা ইচ্ছাপত্র তৈরি করা। এটা কিন্তু শুধু একটা আইনি কাগজ না, এটা হলো পরিবারের প্রতি আপনার ভালোবাসা আর দায়িত্বের চূড়ান্ত প্রকাশ। আপনার সারা জীবনের পরিশ্রমকে সুরক্ষিত রাখার এবং ভবিষ্যতের পারিবারিক বিবাদ এড়ানোর একটা উপায়। শেষ পর্যন্ত আসল আর্থিক স্বাধীনতা কিন্তু কত টাকা আছে তার উপর নির্ভর করে না, বরং যা আছে তার উপর আপনার কতটা নিয়ন্ত্রণ আছে তার মধ্যেই লুকিয়ে থাকে। এটাই হলো সম্পদ তৈরির সেই অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী শিকড়।